মমিতার আজকে প্রথম? হ্যাঁ। একটু ওয়েট করো, তোমার নামটা এন্ট্রি করি। ওকে মমিতা, ডান। মমিতা শুরু করো। স্যার আমি ডেমো স্টার্ট করবো? না না, যেভাবে মক ইন্টারভিউ হয় সেভাবে। আচ্ছা। হুম। নমস্কার স্যার। হুম, বসুন। আচ্ছা, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। স্যার আমি কি বাংলায় বলতে পারি? ইংলিশে বলুন। স্যার ইংলিশ আমার তৈরি করা নেই এখনো পর্যন্ত। যতটা পারবেন। আচ্ছা। আই এম মৌমিতা চক্রবর্তী। আই এম কামিং ফ্রম I'm coming from Hirapur, village Hirapur, in the district of Paschim Bardhaman. I completed my Madhyamik exam in 2007, and I have given HS exam in 2009 from Purulia Adra AC Railway Girls School, and after that I completed my graduation from Bardhaman University, and the stream was general science. After completing my graduation, I prepared myself for competitive exam, and I did in the same year O level NILET O level computer course. And after completing, I got married, and after getting married, I started home tuition. And after home tuition, just I found that I was fonding of children, and I used to teach them. Uh, uh, I used to teach them, and after and then I got um, ঠিক then আছে, ওকে। I ওকে, sorry sir, ঠিক I আছে, ওকে ওকে enjoyed, ওকে, and ঠিক আছে, ওকে। স্যার একটু। আমি তৈরি করে রাখবো বাংলাটা। অবশ্যই একটু। অবশ্যই অবশ্যই। হ্যাঁ ভিডিওটা অন হ্যাঁ। করো, ভিডিওটা অফ হয়ে গেল। ও আচ্ছা। বেশ, ঠিক আছে। এটা প্র্যাকটিস নিয়ে বুঝতে পেরেছি, হয়ে যাবে নেক্সট দিন। হুম, আচ্ছা, তুমি তো বললে ও লেভেল কম্পিউটার করেছো। হ্যাঁ কম্পিউটারের জনক কাকে বলে, ফাদার অফ কম্পিউটার? স্যার কম্পিউটারের জন্য এই মুহূর্তে খেয়াল পড়ছে না। ভারতবর্ষে কম্পিউটার কবে চালু হয়েছিল? স্যার কম্পিউটার সম্পর্কে আমার সত্যি একদমই মানে জানা নেই। আমি জানি এটা, ভাবছিলাম যে বলবো কিনা, বলবো না ভাবছিলাম। আচ্ছা, আচ্ছা বলো তো, সহজপাঠ বইয়ের কটি ভাগ রয়েছে? সহজপাঠে 4টি ভাগ রয়েছে। সহজপাঠ বইয়ের কবে প্রকাশ হয়েছে সহজপাঠ বইটি? উম, স্যার এই মুহূর্তে খেয়াল করতে পারছি না। আচ্ছা, কুটুম কাটাম নাম শুনেছো? হ্যাঁ। এই কুটুম কাটাম বইটির নামকরণ কে করেছেন? উম, এটির নামকরণ করেছেন, আমি স্যার খেয়াল করতে পারছি না এখন। তোমার কোন ডিস্ট্রিক্ট বললে? পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। বর্ধমান আগে তো বর্ধমান ডিস্ট্রিক্ট ছিল, পরে ভাবে হ্যাঁ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হয়েছে। কবে হয়েছে হ্যাঁ। সেটা? সেটি 2017 সালে 7ই এপ্রিল এটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই দুটি জেলা বিভক্ত হয়েছে। আচ্ছা, তোমার যে ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানের হিস্টোরিক মানে ভৌগোলিক বাউন্ডারিটা বলো আমাকে। এর পশ্চিম বর্ধমানের পূর্ব দিকে আছে পূর্ব বর্ধমান, পশ্চিম দিকে আছে ঝাড়খণ্ড জেলা, আর উত্তর দিকে আছে বীরভূম, এবং দক্ষিণ দিকে আছে পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু সংলগ্ন। আচ্ছা, আমি যদি তোমাদের ডিস্ট্রিক্টে ঘুরতে চাই, তুমি আমাকে কি কি বিষয়গুলো দেখাবে? স্যার এখানের প্রধান আকর্ষণ বলবো যে দামোদর নদ। দামোদর নদীর তীরে অনেক মন্দির আছে ছোট ছোট। তাছাড়া ঘাঘরবুড়ি মন্দির, আমাদের বার্নপুরে ইস্কন সংলগ্ন যে একটি আচ্ছা, ল্যামিয়া এই যে নামটা তুমি বললে ইসকো, ইসকোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? স্যার এটা খেয়াল নেই। ঠিক আছে, তুমি এটা পছন্দ মতো ডেমো দাও।
স্যার আমি তৃতীয় শ্রেণীর পাতাবাহার যে বইটি, অর্থাৎ বাংলা বিষয়, আজ ধানের ক্ষেতে রুদ্র ছায়ায়, যে কবিতা আকারে গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটি আমি ডেমো করে দেখাচ্ছি। মমিতা, তোমার কথা আসছে না। আচ্ছা। এর আসছে, ঠিক আছে, ওকে। ওকে। আচ্ছা স্যার, আমি মৌমিতা, স্যার আমি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে যে বইটি, অর্থাৎ পাতাবাহার, সেই বইটি থেকে কবিতা আকারে যে গান, আজ ধানের ক্ষেতে রুদ্র ছায়া, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটি আমি ডেমো করে দেখাচ্ছি। ওকে। সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, জানো, আমার আজ সকাল থেকে না মনটা খুব খুশি খুশি। কেন বলো তো? আমি কাল রাত্রে একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। আর কি স্বপ্ন দেখেছি বলো তো, সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তোমরা এখানে সবাই স্বপ্ন দেখো? তাই তো দেখছি, সবাই স্বপ্ন দেখো। তা কে কি স্বপ্ন দেখো? কেউ দেখো গাড়ি চালাচ্ছি ভ্রুম ভ্রুম, তাই না? আবার কেউ কেউ স্বপ্ন দেখো আমি কোথাও যেন মা বাবার সাথে হাত ধরে কোথাও যেন ঘুরতে যাচ্ছি। কি মজা, তাই না? আর তোমাদের স্বপ্নগুলো একদিন একদিন করে সকলে শোনা যাবে। আচ্ছা, বলো তো, আজকে আমি আমার স্বপ্নের কথা শোনাই তোমাদের। আমি কালকে স্বপ্ন দেখেছি আমি রাস্তা দিয়ে একা হেঁটে হেঁটে যাচ্ছি। এমন সময় মাথার উপর তাকিয়ে দেখি নীল আকাশ। আর আকাশের মধ্যে এরকম যেন কিরকম ভেসে ভেসে বেড়াচ্ছে। বলো তো এগুলো কি? মেঘ, তাই না? মেঘ বা ক্লাউড। আরে মেঘের রং কি বলতো? মেঘের রং সাদা। এই সাদা নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ কোন সময় দেখতে পাওয়া যায় বলতো? গ্রীষ্মকালে? শীতকালে? না না। আচ্ছা, তোমাদেরকে একটা ছোট্ট করে উদাহরণ দিই। বলতো, এই ঋতুতে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো হয়। ঠিক বলেছো, শরৎকালে। শরৎকালে নীল আকাশের মেঘেরা ঠিক সাদা পেঁজা তুলোর মতো, আর এ সময় বৃষ্টি হয় না। তারপর কিছু দূর এগিয়ে গিয়ে দেখি নিচের দিকে সারি সারি ক্ষেত। বলতো এগুলো কিসের ক্ষেত? ঠিক বলেছো, ধান ক্ষেত। এই ধান থেকে আমরা কি পাই বলতো? ধান থেকে আমরা চাল পাই। আর সেই চাল রান্না করে, সেদ্ধ করে আমরা ভাত খাই, তাই না? তা তোমরা কে কে এখানে ভাত খাও? ও বাবা, এই তো দেখছি সবাই ভাত খায়। তা আমিও তো ভাত খাই, আর আমার ভাত খেতে ভীষণ ভালোবাসি। আচ্ছা, তারপরে আরেকটু সামনে দিকে এগিয়ে গিয়ে দেখি, ও মা, একটি গাছের তলায় এক মহান মানুষ আহ, হাতে কলম আর খাতা নিয়ে কি যেন লেখালেখি করছে। আমি তো তাকে দেখে নিয়ে জিততে পেরেছি। আচ্ছা, তোমরা জিততে পেরেছো কিনা একটু দেখো তো। দেখো, এই মানুষটা কেমন দেখতে ছিল জানো? ঠিক এরকম নাক, আর এরকম চুল, আর লম্বা লম্বা সাদা সাদা দাড়ি। ঠিক বলেছো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন। তিনি কত গান লিখেছেন, কত সুর দিয়েছেন, কত প্রবন্ধ, কত উপন্যাস, কত ছোট ছোট গল্প লিখেছেন। আর তিনি গীতাঞ্জলি লেখার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। ও মা, ওদিকে তাকিয়ে দেখি সূর্যি মামা নজরদারি করছে। সূর্য থেকে আমরা কি পাই বলতো? আলো পাই, ঠিক বলেছো। আচ্ছা রমেশ, তুমি কিছু বলবো বলবো করছো, বলে ফেলো, কি বলছো? তুমি বলছো রোদ পাই, ঠিক বলেছো। আলো বা রোদ পাই। এখন দেখো, এই শরৎকালের মেঘেরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। এরা শুধু এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক ভেসে ভেসে যায়, তাই না? তাই এই সূর্য থেকে যে রোদ পড়ে, সেই রোদ মেঘে যখন ঢাকা পড়ে যায়, তখন কি তৈরি হয় বলো? রেবা তুমি বলে ফেলো। ছায়া তৈরি হয়, ঠিক বলেছো। আর ঠিক যেন দেখে মনে হয় রোদ আর ছায়ার মধ্যে ঠিক লুকোচুরি খেলা চলছে। হ্যাঁ, আর তাই তো কবি প্রকৃতি পর্যায়ে প্রকৃতি নিয়ে খাতা আর কলম নিয়ে একটি সুন্দর গান লিখে ফেললেন। কি গান লিখলেন? আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা। আর তিনি কেমন সুর দিলেন জানো? আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি
আচ্ছা, তোমরা এখানে কে কে লুকোচুরি খেলা খেলো? ও বাবা, দেখছি সবাই লুকোচুরি খেলা খেলতে জানো। তা বিকেল বেলা যখন তোমরা মাঠে খেলাধুলো করো তখন কিন্তু সবাই লুকোচুরি খেলাটা খেলে নিও। আর কালকে কিন্তু স্কুলে এসে আমাকে বলবে কে কে লুকোচুরি খেলেছো। আচ্ছা, এটা তোমরা দেখো তো, এটা কি? ঠিক বলেছো, নৌকো। নৌকো কোথায় দেখতে পাওয়া যায়? নদীতে। আচ্ছা, তোমরা পুকুরে এরকম কেউ কোনোদিন ভাসতে দেখেছো? দেখো তো, কেউ কেউ দেখেছো আর কেউ কেউ দেখোনি, তাই না? এটা একটু তোমাদেরকে বলে দিই, এটা কি জানো? এটা হচ্ছে কলা গাছের মোটা সাদা কাণ্ডগুলোকে বেঁধে পড়ে যদি জলের মধ্যে ভাসিয়ে দেওয়া যায় তবে তা অবিরাম ভাসতে থাকে। এটাকে কি বলে জানো? এটাকে বলে ভয়ে কার লয় আকার ভেলা। আচ্ছা সীমা, তুমি বলো তো, ভেলা দিয়ে একটা বাক্য রচনা করো। ভেলা জলে ভাসে, ঠিক বলেছো। ভেলা যেমন জলের মধ্যে এরকম ভেসে ভেসে যায়, ঠিক তেমন নীল আকাশের মেঘেরাও এরকম ভেসে ভেসে যাচ্ছে, তাই না? তাই কবি মেঘের সাথে ভেলার তুলনা করেছেন। আচ্ছা, তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গানে ভেলা মেঘের সাথে কার তুলনা করেছেন বলো তো? ভেলার তুলনা করেছেন। তাই তিনি তার পরের লাইনে লিখেছেন, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। তা এবারে তো তোমরা এবারে দেখো কি সুন্দর একটা গান লিখেছেন, তাই না? আচ্ছা, তাহলে এবারে চলো তাহলে শুরু করা যাক গানটা। আর গান শিখতে হলে দুটো জিনিস খেয়াল রাখতে হয়, তাহলে কি কি? তালি আর খালি। এই হলো তালি, এই হলো খালি। চলো তাহলে শুরু যাক। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। তা আজকে তো রোদ আর ছায়ার মধ্যে খুব লুকোচুরি খেলা দেখলাম, তাই না? কিন্তু কালকে তোমরা সবাই লুকোচুরিটা খেলে নিয়ে আমাকে কিন্তু সবাই এসে এসে বলবে কে কে লুকোচুরি খেলা খেললে। আর এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই আজ ধানের খেতে যে দুটো লাইন তোমাদের পড়ালাম সেটা কিন্তু কবিতা আকারে তোমরা একটু পড়ে নিও, তাহলে আমাদের কালকে বাকি গানটা শিখতে সুবিধা হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, বসো। হ্যাঁ, আমি বলবো, টাইম কনজিউমিং নিয়ে বলবো। বসো, বলবো, তোমাদের প্রশ্নগুলো বলবো। প্রথম কথা হচ্ছে, তোমার যেহেতু কম্পিউটার করেছো, যদি কম্পিউটারটা শো করো, কম্পিউটার সম্পর্কে জানতে হবে ভালো করে, ঠিক আছে? যদি শো করো অবশ্যই জেনে যেতে হবে। নিজের সাবজেক্ট যদি বলো জানি না, তাহলে খুবই নেগেটিভ হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাকে কয়েকটা প্রশ্ন করলাম সহজ পাঠ থেকে, সেগুলো আনসার করতে পারোনি। সব সমস্ত নোটস পত্র দেওয়া আছে, ঠিক আছে? ওগুলো একটু পড়ে নিবে, তাহলেই হয়ে যাবে। ওকে। আর ডেমোটা খুব ভালো পড়িয়েছো, শুধু একটু টাইমটা কনজিউম হয়েছে। আর প্রথম কথা হচ্ছে, ডেমোতে তুমি বেশি বলবে না। যেমন তুমি কি বললে বলো, যে রবীন্দ্রনাথ কবে জন্মগ্রহণ করেছে। এটা কোন ক্লাসের এটা? বলো, এটা কোন ক্লাসের? কোনটা স্যার? ক্লাস 3 এর। ক্লাস 3। তাহলে অলরেডি তারা রবীন্দ্রনাথ সম্পর্কে জেনে গেছে। অনেকে ধরো রবীন্দ্রনাথের ডেট অফ বার্থ জানে, ওদেরকে জিজ্ঞেস করো। এর আগে আমরা জেনেছিলাম বলো তো রবীন্দ্রনাথ কোথায় জন্মগ্রহণ করেছে। ঠিক বলেছো, জোড়া সাঁকো। ওদের কাছে আনসারটা নাও। যে তুমি বলছো, তুমি কখনোই বলবে না, তুমি ওদেরকে প্রশ্ন করো, ওদের কাছ থেকে আনসারটা নাও। আচ্ছা বলো তো, আমাদের ভারতবর্ষে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিল? কে বলবে, কে বলবে? রহিমা, তুমি বলবে? কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কেন নোবেল পুরস্কার পেয়েছিল? প্রশ্ন করতে শেখো, মানে প্রশ্ন করবে, ওরাই উত্তর দেবে। মানে তুমি বলে দিও না, বলে দিলে কি হবে বলো তো, এটা টিচার সেন্ট্রিক হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখবে, সবসময় ওদেরকে দিয়ে তুমি উত্তরটা নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে। হুম। তাহলে কিন্তু দুর্দান্ত, সবসময় প্রশ্নের মাধ্যমে পড়াশোনাটা হবে। এটা ঠিক আছে। আর অনেকে বলছিল টাইম কনজিউমিং, দেখো একটা ভালো ক্লাস করতে গেলে যথেষ্ট টাইম লাগে। এই যে গানটা যদি আমি ভাবি যে 4 মিনিটে শেষ করব, মাথা মুন্ডু কিছু হবে না। এ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে পড়ানোর জন্য, এগিয়ে যাচ্ছে। যদি ইন্টারভিউ বোর্ডে যারা রয়েছেন তাদের খুব ভালো লাগছে ক্লাসটা, ওরা 10 মিনিটও ডেমোটা দেখতে পারে। যদি ওদের মনে হয় যে আমি শুনবো, পুরো ডেমোটা শুনবো, পুরো গানটা তুমি এভাবে রেডি করে যাবে। ওরা চাইলে কিন্তু তোমার ডেমোটা আধা ঘন্টাও শুনতে পারে। বুঝতে পেরেছো কথাটা?
তাই পুরোটা রেডি করে দেবে, ওদের খুব ভালো লাগছে তোমার পড়ানো, তোমার কথা বলার ধরন খুবই ভালো লাগছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ খুবই ভালো লাগছে, ওরা চাইলে পুরোটা শুনতে পারে তোমার, তোমাকে থামতে বলছে না, তুমি কন্টিনিউ করবে। তুমি 4 মিনিট পড়ালে, বা তোমার প্রথম যে একটা লাইন পড়ালে না আজ ধানের খেতে, ওই লাইনটা পড়ানোর পরে ইন্টারভিউ বললো ঠিক আছে বসুন বসুন, তার মানে বুঝে গেছে তোমার পড়ানোর কোয়ালিটি কি আছে, তুমি পরের লাইনগুলো কিভাবে পড়াবে ওরা অটোমেটিক্যালি বুঝে যাবে। যারা ওখানে বসে আছেন তারা কিন্তু অনেক শিক্ষিত, তোমার চোখের ভঙ্গিমা, তোমার কথা বলার ধরন দেখে ওরা বুঝে যাবে তোমার মধ্যে কতটা নলেজ আছে, তোমার পড়ানোর ধরনটা কি রয়েছে। বুঝতে পেরেছো? যে তোমার হাতে 4 মিনিট বা 5 মিনিট সময় আছে যে আমাকে শেষ করতে হবে, এটা কিন্তু কথা নয়। মানে সব ডেমো কিন্তু 4-5 মিনিটে শেষ করা যায় না, এটা কিন্তু মাথায় রেখো। যেগুলো যাবে না সেগুলো তোমার মতো করে সুন্দর করে শুরু করো, যাতে 4 মিনিটের মধ্যে তোমার মূল থিমটা যাতে অন্তত একটু হলেও থাকে। ধরো তুমি এই 4 মিনিটের মধ্যে যে কবিতার যে লাইনটা, প্রথম লাইনটা সেটাই আনতে পারলে না, এটা করা যাবে না। কিছু ইন্ট্রোডাকশনের সঙ্গে সঙ্গে যাতে তুমি অন্তত 1 থেকে 2 লাইনটা রাখো। আচ্ছা, গান পড়ানোর সময় কি যতটুকু, দেখে নি কি এসএমএসটা করলো, বলছে গান পড়ানোর সময় কি যতটুকু পড়াবো সেটা আগে পুরোটাই